এই শোনেন, পাঠ পরিকল্পনা মানে হচ্ছে ইংরেজিতে বলে লেসন প্ল্যান। মানে আমি আগামীকালকে কি করাবো, কি পড়াবো, হ্যাঁ বুঝেছেন? সেইগুলো সাধারণত লিখিত আকারে লেখা বা পড়া বা জানার নিয়ম বা ইচ্ছা উদ্দেশ্য, কিন্তু আমরা সাধারণত করি না। আপনাদেরকে আমি করতে বলছিও না। তবে একটা যোগ্য বা আদর্শ বা সুন্দর শিক্ষা উপস্থাপন করার সুবিধা হয় যদি আমার সে ব্যাপারে পূর্ণ পরিকল্পনা থাকে। ঠিক আছে, আজকে আপনাদেরকে প্রশিক্ষণ দিব। এই কথাটুকু কয়েকটা কিছু যদি লেখা নাও থাকতো, আমি পুরোটা সময় বক 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 করতে পারতাম ঠিকই, যেমন মাঝে মাঝে বক বক করছি, কিন্তু আপনাদের মাথায় কিছুই থাকে না। জি, তো আমি যদি পরিকল্পনা করে আসতাম যে আরো ভালোভাবে কিভাবে সময়টা করতে পারা যেত, আপনাদেরকে অ্যাক্টিভিটি করে, আপনাদেরকে সংযুক্ত করে, জোড়ায় কাজ দিয়ে, দলীয় কাজ দিয়ে, আপনাদেরকে দিয়ে সামনে উপস্থাপন করে, তাহলে হয়তো এটা আরো সুন্দর হতো, হতো না? সময়টা সম্পর্কে যদি জানতাম, সবাই সঠিক সময় আসবে এটা জানতাম, নাস্তা কোন সময় দিবে এটা জানতাম, তাহলে আরো ভালো হতো। প্লাস আমার নিজেকে আরো প্রস্তুত করা উচিত ছিল, সুযোগটা করতে পারতাম। ঠিক তেমনি আপনারা আপনাদের কেন্দ্রের অবস্থা ব্যবস্থা সবকিছু জেনে পরিকল্পনা যদি করেন, অল্প সময়েও ভালো সার্ভিস দিতে পারবেন। বুঝেছেন? এটাকে বলে পাঠ পরিকল্পনা। পাঠ পরিকল্পনায় আপনাকে সবসময় লক্ষ্য রাখতে হবে, আমাদের সাধারণত পাঠ পরিকল্পনায় হারবার্টের পঞ্চসোপান নীতি একটা আছে। হারবার্টের পঞ্চসোপান নীতি, এটা আগে লেখেন আর কি, হারবার্ট পঞ্চসোপান এমনি লেখেন। হারবার্টের পঞ্চসোপান, হ্যাঁ। প্রস্তুতি, উপস্থাপনা, তুলনা করুন। প্রস্তুতি, উপস্থাপনা, তুলনাকরণ, আল্লাহ পঞ্চসোপান, শোনান না, সোপান সোপান সোপান। হার বার তের পান বিপত্ত গো আপনাদেরকে নিয়ে সারেছে। এবার প্লিজ ওই যে ভাই মোহাম্মদ ভাই, আমি থাকাকালীন কোনোদিন ভাই আমার ত্রৈমাসিক প্রশিক্ষণে দেখেন না প্লিজ। আচ্ছা, তুলনা করুন, তারপরে হচ্ছে সাধারণীকরণ, তারপরে হচ্ছে সবশেষে অভিযোজন। অভিযোজন বা প্রয়োগ। অভিযোজন বা প্রয়োগ, হ্যাঁ এটা লিখে দেন, ব্যাখ্যা আমি করছি না। সাধারণত আমার ক্লাসে যাওয়ার আগে একটা প্রস্তুতি নিতে হয়, অর্থাৎ আমি ক্লাসে গিয়ে প্রথমে পড়ানোর জন্য প্রস্তুতি নিব। আমি ক্লাসেরই কিন্তু এগুলো বিষয়, মানে একটা ক্লাসে কিভাবে আমি ক্লাসটা সাজাবো, আমি ক্লাসে গিয়ে আমার প্রথমে কিছু সময় প্রস্তুতিতে যাবে, মানে সবাইকে প্রস্তুত করতে যাবে। তারপর আমি পাঠ উপস্থাপনা করব, হ্যাঁ কিভাবে পুরো দিক মানে বিষয়টা পড়াবো এটা তুলে ধরবো। তারপরে তুলনা করব, আমি এটা উপস্থাপনা করার কারণে আগের জ্ঞানের সাথে আমার এই জ্ঞানটা যে বাড়লো এটা তুলনা করে বুঝিয়ে দিব, এটা তুলনা করে বুঝিয়ে দিব। তারপরে সাধারণীকরণ, এমন ভাবে সে বুঝে যাবে যে তার কাছে অটোমেটিক্যালি, মানে এটা অটোমেটিক এক এক তো দুই হয়, তখন মানে এক এক তো দুই হয়, মানে এক এক যোগ মানে দুই, অটো চলে আসবে, এক যোগ এক দুই, আপনার বলতে হবে। তারপরে অভিযোজন বা প্রয়োগ, যখন এটা শেখা হয়ে যাচ্ছে শিক্ষার্থীরা পুরোটা সময়ের পরে এটা নিজেরা প্রয়োগ করতে পারবে। কিভাবে প্রয়োগ করতে পারবে, এই শিক্ষাটা তারা হয়তো খাতাতে লিখে দিতে পারবে। এই প্রয়োগটা মূলত আমরা এখন যাচাই, প্রয়োগটা আমরা এখন যাচাই করে ফেলতে হবে। যাই হোক, হারবার্টের পঞ্চসোপান এত সুন্দরভাবে বুঝতে হবে না, খালি লেখার জন্য লেখালাম। আমরা কি কিভাবে করব, আমি যেটা বলি, লিখেছেন আপনারা? আচ্ছা, আপনারা কয়েকটা জিনিস করবেন।
প্রথমে গিয়ে অভিবাদন, কুশল বিনিময়, মানে কুশল। তারপর হচ্ছে পূর্ব জ্ঞান যাচাই, পূর্ব জ্ঞান যাচাই। তারপর হচ্ছে পাঠ উপস্থাপন, তারপর হচ্ছে মূল্যায়ন। ঠিক আছে, তারপর হচ্ছে পুনরাবৃত্তি। কি পুনরাবৃত্তি? তারপর হচ্ছে সমাপন। এই কয়েকটা ধাপ যদি মেনটেন করে আপনারা যে কোনো বিষয় পড়ান, আমার মনে হয় খুব ভালো হবে। প্রথমে এসে কুশল বিনিময়। কুশল বিনিময় মানে এই যে আপনারা খেয়ে আসছেন কিনা চেহারা দেখে তাদেরকে একটু ইজি করা। এত বড় হাসছে, হাই আসলে মুখে হাত দিতে হয়, কারণ হাইটা আসে শয়তানের তরফ থেকে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? পূর্ব জ্ঞান যাচাই। আমি জিজ্ঞেস করলাম গতকালকে কি বলেছিলাম, মনে আছে? একটু বলেন তো, গতকালকে কি পড়িয়েছিলাম? এগুলো পূর্ব জ্ঞান যাচাই। এরপরে আজকে কি পড়াবো? পাঠ উপস্থাপন। এই আজকে যে পড়াইলাম এটা আজকেই যাচাই করতে পারি। বাবা তোমরা বলো তো, একটু বলেন তো কি লিখেছেন। এটা লিখে দিতে পারেন, শুনে নিতে পারেন। তার মানে যাচাই, মূল্যায়ন করে নিলাম, মূল্যায়ন বা যাচাই। এরপরে পুনরাবৃত্তি। আমি আজকে সারাক্ষণ কি বললাম, যেমন আমি করছি আর কি, চেষ্টা করছি একটা সেশন শেষ করার আগে ওটা পুনরাবৃত্তি করার। আর সবশেষে সমাপন। সকলকে ধন্যবাদ জানিয়ে কালকে আবার আইসো। হ্যাঁ, সুস্থ থাক, মানে সুস্থভাবে সুন্দরভাবে থাকো, সুন্দরভাবে যেও। আজকের মতো বিদায়। তাহলে আমার প্রথমে কুশল বিনিময়, পূর্বজ্ঞান যাচাই, পাঠ উপস্থাপন, মূল্যায়ন, পুনরাবৃত্তি, সমাপন। প্রত্যেকটা শ্রেণীকে, প্রত্যেকটা ক্লাসকে আমি এভাবে ভাগ করতে পারি। বুঝেছেন? লিখেছেন? কে লেখেননি? আপনি লিখেছেন বাবা? তারপরে শান্তি বাবা, নাম ঠিক আছে? লিখেছেন? বলেন দেখি কি লিখেছেন? পূর্বাঙ্গ যাচাই, পূর্ব জ্ঞান যাচাই, পাঠ উপস্থাপনা, মূল্যায়ন, পুনরাবৃত্তি। এটা বুঝেছেন? আচ্ছা, এইবার লেখেন। আমরা সাধারণত প্রত্যেকটা বিষয়ে, বাংলা, অঙ্ক, ইংরেজি যাই হোক, হ্যাঁ, আমরা যখন বসেন আমরা যখন পড়াবো কয়েকটা বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে। আমাদের পড়ানোর ক্ষেত্রে সহজ বিষয়গুলো আগে পড়াবেন, সহজ থেকে জটিল। লিখে নেন এটা কি কারো খাতায় লেখা আছে? সহজ থেকে জটিল, জানা থেকে অজানা লেখেন। জানা থেকে অজানা, সহজ থেকে জটিল, ক্ষুদ্র থেকে বৃহত্তর, এটা দরকার নাই। মূর্ত থেকে বিমূর্ত, নির্দিষ্ট থেকে অনির্দিষ্ট। আচ্ছা, আর দরকার নাই, এটা থাক। মানে আমরা যখন কোনো কিছু পড়াবো, বোঝাবো, তখন লক্ষ্য রাখবেন আমরা যাতে আগে সহজটা পড়াই বোঝাই। যোগ শিখাইতে গেলে 1 যোগ 1 2, 2 যোগ 2 4, ছোটগুলো শিখিয়ে যাতে 10 যোগ 10 20 শিখাই। প্রথমে 10 যোগ 10 20 শিখাবো না, আমরা ছোট থেকে বড় হতে যাব। আমরা ছোট থেকে বড়তে যাব। হ্যাঁ, আগে ছোট তারপরে বড়। মানে শিশুদেরকে শিখাতে গেলে ছোট ছোট শব্দ। আগে মতে মা মানে সহজ যুক্তগুলো না, যুক্ত বর্ণগুলো না। ঠিক আছে, সহজ আগে, তারপরে জটিল। আগে ছোট তারপরে বড়, দুই বর্ণের দুই অক্ষরের মা, এক অক্ষর 2 অক্ষর। আমরা জানি সিলেবল আর অক্ষর একই জিনিস, মানে এক প্রয়াসে উচ্চারিত মানে শব্দকে বলে অক্ষর, তাই না? আগে জানা বিষয়গুলো, তারপরে অজানা বিষয়গুলো। মানে আগে ধান উৎপাদন শিখতে হবে, তারপরে ক্যাপসিকাম তো আমরা জানি না কি জিনিস। ক্যাপসিকাম বোঝেন কেউ? কি? বড় বড় মরিচ, টমেটোর মতো দেখতে মরিচ, অত বেশি ঝালো না, ওরে ক্যাপসিকাম বলে, তাই না আপা? কি বলেনি? আচ্ছা, তাহলে আপনারা জানেন মরিচ, জানেন আপনারা টমেটো জানেন, তারপরে না আপনাদেরকে ক্যাপসিকাম বোঝাতে যাচ্ছে। আমি শিক্ষার্থীদেরকে শিশু শ্রেণীর 2য় শ্রেণীর শিক্ষার্থীদের ক্যাপসিকাম বোঝাবো, বলেন বোঝাবো? তার মানে আমাদেরকে জানা বিষয় থেকে যেতে হবে, সহজ থেকে জটিলে যেতে, নির্দিষ্ট থেকে অনির্দিষ্টতে যাইতে হবে। মানে আগে যে জিনিসটা অল্প সংখ্যক, নির্দিষ্ট সংখ্যক, সেইগুলো বোঝাতে হবে, তারপর অনির্দিষ্ট থেকে মূর্ত থেকে বিমূর্ত, যে জিনিসগুলো দেখা যায়। মূর্ত মানে সিন,
যে জিনিসগুলো দেখা যায় মূর্ত, চোখে দেখা যায়, মূর্তি যেমন চোখে দেখা যায়, ওখান থেকে বিমূর্ত অ্যাবস্ট্রাক্টেড হবে। যেমন ভালো লাগা, ঘৃণা, রাগ দেখা যায়। এগুলো ধরনের বোঝানোর আগে আপনাকে দেখা যায় এরকম। আপনি ধরেন কারো রাগ দেখালেন, যে খুশি হয়ে হাসছে, এই যে ও হাসছে, তখন দেখা যাচ্ছে ওর চেহারাতে একটা খুশি, এটাকে বলে খুশি। মানে চেহারা দেখিয়ে ওর খুশিটা বোঝালেন। মূর্ত জিনিস দেখা যায়, এরকম জিনিস দিয়ে বিমূর্ত জিনিসটা বোঝালেন। ক্লিয়ার? এজন্য শিশু শ্রেণীর বইয়ের ছবি থাকে। আচ্ছা, আপনারা এগো একটা জিনিস লিখেছেন পাঠ পরিকল্পনায়। আচ্ছা, তাহলে আমরা পাঠ পরিকল্পনাতে মূলত একটা প্ল্যান করতে পারি, পরিকল্পনা করতে পারি, যাতে আমাদের ক্লাসটা সুন্দর হয়। আমাদের শিখন ফলগুলো, শিখন ফল কথাটা শোনেন, শিখন ফল, এই সমস্ত কিছু কিন্তু সময়ের মেনটেনে করবেন এবং শিখন ফল যাতে অর্জিত হয়, এগুলো কিন্তু সময় মেনটেন। এই কয়েকটা বিষয়, এটা ধরেন করবেন 2 মিনিট, 3 মিনিটে, এটা ধরেন করবেন 5 মিনিটে, 50 মিনিটের মধ্যে, এটা ধরেন করবেন 30 মিনিটে, তাহলে 38 মিনিট চলে গেল। এটা ধরেন করবেন 5 মিনিটে, এটা ধরেন 1 মিনিটে, তাহলে কত হলো? 5 5 10, 40, 44, না পুনরাবৃত্তি করেন 3 মিনিট, 40, 46, সবন হচ্ছে, মূল্যায়ন করবেন আরো বেশি, 8, 2, সময় ভাগ করে নিলেন। এবং এগুলোর মাধ্যমে কিন্তু আপনার ফল, শিখন ফল, গাছে যেমন আম গাছে আম ধরে, তাই না? আপনি যোগ শিখানোর পরে শিক্ষার্থীরা যোগ শিখতে পারে। এই প্রশিক্ষণের পরে আমার সেবিকারা সুন্দরভাবে হাজিরা খাতা পূরণ করতে পারবে। এটা তো আমরা আশা করছি। ঠিক তেমনি যদি আমি দেখি মূল্যায়নের পরে যে আসলে হাজিরা খাতা সঠিকভাবে পূরণ করতে পারছে না, মাহমুদ ভাই, তাহলে কি করতে হবে? সুপারভাইজারকে জেলে দেন। সুপারভাইজারকে জেলে দিতে হবে। গুড, এটা হচ্ছে আমাদের একটা কার্যক্রম। শেষ, পাঠ পরিকল্পনার কিছু বিষয় বলে দিয়েছি, এগুলো আপনারা বুঝেছেন। আপাতত পাঠ পরিকল্পনা এতটুকু। আপনাদের কারো কোনো প্রশ্ন আছে পাঠ পরিকল্পনা বিষয়ে? নাই? খুবই ভালো। আমরা এখন একটা মূল্যায়ন পরীক্ষায় চলে যাব।